কাঠগোলা বাগান বাড়ি তৈরি হয়েছিল 1780 সালে। বাইজিকে গ্রাউন্ড ফ্লোর একটা দিয়ে সুড়ঙ্গ পথ ধরে চলে যেতেন জগৎ শেঠের বাড়ি, জগৎ শেঠের সঙ্গে ব্যবসা করে আবার ফিরে আসতেন। রোমান সম্রাটরা তার প্রতি ক্ষিপ্ত হয়েছেন, তাকে অ্যারেস্ট করে তার শিল্পী জীবন ব্যর্থ করতে তার ডান হাতের 5 আঙুল কেটে নিয়েছিলেন। শেয়ারগুলো সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি সাপ্লাই করেছিল। সেই সময় হীরাবাই ছিল ভারতের সেরা নর্তকী। অসামান্য সুন্দরী ছিলেন, অ্যাংলো ইন্ডিয়ান ছিলেন হীরাবাই। তার হাইট ছিল 6 ফিট 2 ইঞ্চি এবং সেই সময় হীরাবাইয়ের ডিমান্ড ছিল 500 স্বর্ণমুদ্রা প্রতি রাত্রি। সেই হীরাবাইয়ের সঙ্গে নবাব মোয়াজ্জেম এই নাচ মহলে নাচ গান করতেন। হাজারদুয়ারির পর মুর্শিদাবাদের একটা অন্যতম আকর্ষণীয় হচ্ছে এই কাঠগোলা বাগান বাড়ি। এখানে আছে অনেক কিছু ইতিহাস এখানে জড়িয়ে আছে। তো ভেতরে ঘুরবো, তার সঙ্গে দেখতে থাকবো এই কাঠগোলা বাগান বাড়ি। চলো। শান্ত সবুজ একটা শীতল পরিবেশ এই এলাকার মধ্যে। মুর্শিদাবাদে ভাগীরথীর তীরে সময়ের পলি জমেছে যুগে যুগে, কিন্তু শুধুমাত্র নবাবী ইতিহাস নয়, এর প্রতিটি কণায় মিশে আছে সমকালের বহু পরিবারের কথা ও কাহিনী। কাঠগোলা প্রাসাদ তেমনই এক মহাকালের প্রহরী। নবাবী আমলে বাংলা, বিহার ও উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদে ব্যবসায়িক কারণে বিভিন্ন মারোয়ারি সম্প্রদায়ের মানুষ এসেছিলেন এবং এখানে বসতি স্থাপন করেছিলেন। এই সকল সম্প্রদায় বাণিজ্য বিষয়ে অত্যন্ত দক্ষ হওয়ায় এরা অচিরেই বাংলার বুকে অতি ধনশালী বণিক এবং রাজনৈতিকভাবে অত্যন্ত প্রভাবশালী সম্প্রদায় রূপে পরিচিতি লাভ করে। শুধু ভারত নয়, দেশের বাইরেও এদের আমদানি ও রপ্তানি ব্যবসা ছিল। বাণিজ্যের পাশাপাশি এরা ইউরোপের ডাচ, ফরাসি, আর্মেনীয়, ইংরেজ প্রভৃতি কোম্পানিগুলি যারা ব্যবসায়িক কারণে ভারতে এসেছিল তাদেরকেও ব্যবসার প্রয়োজনে নগদ অর্থ শর্ত সাপেক্ষে ঋণ হিসেবে প্রদান করত। এমনকি বাংলার নবাবদেরও অর্থের প্রয়োজনে এদের দ্বারস্থ হতে হতো। মুর্শিদাবাদের এই কাঠগোলা প্যালেসটিও মুর্শিদাবাদের ঐতিহাসিক দ্রষ্টব্য স্থানগুলির মধ্যে অন্যতম। হাজারদুয়ারি প্যালেসের প্রায় 3 কিলোমিটার উত্তরে নসিপুর রাজবাড়ির কাছেই অবস্থিত এই প্যালেস। এই বাগানটির প্রতিষ্ঠাতা জৈন সম্প্রদায়ের অন্যতম ধনশালী বণিক রায়বাহাদুর লক্ষ্মীপত সিং দুগার বা লক্ষ্মীপত সিং দুগার। তবে এই বাগানসহ প্রাসাদটি প্রতিষ্ঠা ঠিক কবে হয়েছিল সে নিয়েও আছে অনেক মতভেদ। কারো কারো মতে 1740 সালে, কারো কারো মতে 1780 সালে এবং কারো কারো মতে 1870 থেকে 1873 খ্রিস্টাব্দের মধ্যে এই সুবিশাল বাগানবাড়িটি নির্মিত হয়েছিল। একসময় এই অঞ্চল ছিল জনবিরল। জিয়াগঞ্জ শহরের রায় লক্ষ্মীপত সিং দুগার এই অঞ্চল কিনে এখানে এই বাগানবাড়িটি নির্মাণ করেছিলেন। এই দুগার পরিবারের পূর্বপুরুষ ছিলেন জগৎ শেঠদের মুনিম। সেকালের ধনী লোকেদের বাগান করার একটা শখ ছিল। সেই বাগানে তারা নানা ধরনের ফলের গাছ লাগাতেন এবং সুন্দর ফুলের বাগান করতেন। কাঠগোলার বাগানে এককালে গোলাপ, জুঁই, বেলি, চামেলি প্রভৃতি ফুলের চাষ হতো। কাঠগোলার বাগান সাজাতে লক্ষ্মীপত সিং প্রচুর টাকা খরচও করেছিলেন। গোলাপের বাগানে এখন এই মুহূর্তে গোলাপটা নেই, তো কাঠগোলাপ, সেই গোলাপ এখন নেই, গাছগুলো রয়েছে। তো গোলাপের সম্ভার যখন হয় তখন সত্যিই দেখবার মতো। যদিও এখন এই সময়টা গোলাপ খুব একটা ভালো গাছে হয় না, আপনারা দেখতে পাচ্ছেন গোলাপ গাছ আছে প্রচুর, কিন্তু এই সময়টা গোলাপটা সেইভাবে ফোটেনি। কাঠগোলা বাগান বাড়িতে আমরা সুদীপ বাবুকে পেয়েছি। দেখুন, এটা হচ্ছে সেই গুপ্ত সুড়ঙ্গ পথ। এই গুপ্ত সুড়ঙ্গ পথ ধরে এরা 4 ভাই
বিশেষ করে লক্ষ্মীপদ সিং দুগোর বড় ভাই ছিলেন, তিনি জগৎ শেঠের বাড়ি যেতেন, জগৎ শেঠের সঙ্গে ব্যবসা করে আবার ফিরে আসতেন। কিন্তু সুড়ঙ্গ পথের জলটা দেখছেন, জল দেখে আপনাদের মধ্যে সন্দেহ তৈরি হচ্ছে যে সুড়ঙ্গ পথে জল কী করে এলো। অ্যাকচুয়ালি আপনারা যে জিনিসটা দেখছেন এটাকে রাজস্থানী পরিভাষায় বাউরি বলা হয়। বাউরি অর্থাৎ জলাধার। রাজস্থানে কিন্তু এরকম অসংখ্য বাউরি রয়েছে, যেহেতু রাজস্থানে জলের ক্রাইসিস রয়েছে। রাজস্থানী মহিলারা একটু ঘেরা জায়গায় স্নান করেন, তারা স্টেপ বাই স্টেপ সিঁড়ি নেমে এরকম জলাশয়ে স্নান করেন। মাঝখানে দেখুন একটা আড়াল রয়েছে, তার পেছনে সার্কেল আকারে রয়েছে কুয়ো। পুরো কুয়ো থেকে পুরুষরা কপিকলের সাহায্যে পেছন থেকে জল তোলেন। এই টোটাল জিনিসটাকে বাউরি বলা হয়। লক্ষ্মীপদ সিং দুগর যখন এই বাউরিটা কাঠগোলা বাগানে তৈরি করলেন, তখন এটার গ্রাউন্ড ফ্লোরে মাত্র 1 হাঁটু জল থাকতো। সেই জলটা তিনি হ্যান্ড পাম্পের সাহায্যে তুলে নিতেন। তুলে নেওয়ার পর তিনি সিঁড়ি দিয়ে একজন বাইজিকে নিয়ে নিচে নেমে যেতেন। বাইজিকে নিয়ে নিচে নেমে যাওয়ার অর্থ ছিল লোকচক্ষে ধোঁকা দেওয়া। তিনি বাইজিকে গ্রাউন্ড ফ্লোরে রাখতেন, দিয়ে সুড়ঙ্গ পথ ধরে চলে যেতেন জগৎ শেঠের বাড়ি, জগৎ শেঠের সঙ্গে ব্যবসা করে আবার ফিরে আসতেন। এই সুড়ঙ্গ পথটা চালু ছিল 1847 সাল পর্যন্ত। 1847 সালে মুর্শিদাবাদে ভয়ঙ্কর বন্যা হয়। সেই বন্যার ফলে জগৎ শেঠের অরিজিনাল বাড়িটা ভাগীরথী নদীর তীরেই অবস্থিত ছিল। ভাগীরথী নদী গতিপথ চেঞ্জ করে জগৎ শেঠের বাড়ির উপর দিয়ে চলে যায়, ফলে জগৎ শেঠের বাড়িটা ভাগীরথী নদীর তলায়, মহিমাপুরের যে বাড়িটা, হ্যাঁ, যার ফলে ভাগীরথী নদীর জল সুড়ঙ্গ পথের সঙ্গে লিঙ্ক হয়ে গিয়ে কাঠগোলা বাগানে প্রবেশ করে। আপনারা বর্তমানে মিকেলাঞ্জেলো একজন ইটালিয়ান চিত্রশিল্পী ছিলেন। তিনি একাধারে চিত্রশিল্পী ছিলেন এবং তিনি একজন বিখ্যাত ভাস্কর্য শিল্পী ছিলেন। ইটালিতে রেনেসাঁস পিরিয়ডে মানে নবজাগরণের সময় যে অত্যাচার হয়েছিল, সেই অত্যাচারের চিত্রটা তিনি ছবি এঁকে পাবলিশ করেছিলেন। তাই রোমান সম্রাটরা তার প্রতি ক্ষিপ্ত হয়েছেন, তাকে অ্যারেস্ট করে তার শিল্পী জীবন ব্যর্থ করতে তার ডান হাতের 5 আঙুল কেটে নিয়েছিলেন। এই মূর্তিটাই তৈরি করেন মুর্শিদাবাদের এক ভাস্কর শিল্পী, তার নাম হচ্ছে দিবাকর ভাস্কর। তিনি একটাই মাত্র মার্বেল পাথর স্ল্যাবকে ছেনি হাতুড়ি দিয়ে কেটে কেটে মূর্তিটা তৈরি করছেন। 240টা বছর ধরে মূর্তিটা, প্রায় 240 বছর ধরে এখানে একই জায়গায় একদম ওপেন রয়েছে। অনেক প্রাকৃতিক দুর্যোগ হয়েছে কিন্তু মূর্তিটা নষ্ট হয়নি। তার কাপড় ও চাদরের সূক্ষ্ম ভাঁজগুলো দেখুন শিল্পীকে নিপুণভাবে তৈরি করেন, এবং তার ডান হাতের 5 আঙুল কাটা, সেটা বোঝানোর জন্য শিল্পী দিবাকর ভাস্কর কবজি থেকে একটা কাটা অংশ দেখুন জুতোর পাশে তৈরি করে রেখেছেন। কি অপূর্ব মূর্তিটার কাজ দেখুন। শিল্পীরা এসেছিলেন মাদুরাই থেকে এসেছিলেন, ঠিক আছে, কি বলছে এটার নাম, মণিপুর থেকে এসেছেন, ত্রিপুরা থেকে এসেছে, আগরতলা থেকে আপনার এসছে, ইয়ে থেকে যে কি হলে তিরুবনন্তপুরম, ওটা তো হলো। তাছাড়া ইয়ে থেকে এসছে, রাজস্থান থেকে এসছে, পাঞ্জাব থেকে এসছে, সমস্ত আঞ্চলিক শিল্পীরা এই মডেলগুলো তৈরি করেছেন সেই সময়। বিশাল বিশাল মেলা, খুব সুন্দর সুন্দর মেলা। এখানকার চারিদিকে যে সৌন্দর্য, যে বাগানটাকে যে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে, এটা সত্যিই চমৎকার। এখানটা চিড়িয়াখানা আছে, বিভিন্ন পাখি, বিভিন্ন মাছ, জীবজন্তু দেখতে পাবেন। প্রাসাদটাকে সংস্কার করা হচ্ছে, বর্তমানে একটা মিউজিয়াম, এবং বিভিন্ন টিভি সিরিয়ালে, সিনেমাতে এটাকে তো দেখাই যায়। প্রচুর টিভি সিরিয়াল কেন, সিনেমারও শুটিং হচ্ছে, একদম প্রচুর সিনেমা শুটিং আছে। বলদুর্গাময়ী সিনেমা, এমনকি আমাদের স্টার মহাপীর তারাপীঠের যে জমিদার বাড়িটা দেখানো হচ্ছে, এটাকেই দেখানো হয়। ফ্রন্ট থেকে একটা দেখানো হয়, ওটা এক ঝলক দেখায় মহাপীর তারাপীঠ। তারপরে তারপরে এক যে ছিল রাজা সিনেমা, এক যে ছিল রাজা, পুরোটাই তো একদম মানে এটাকে দেখানো হয়েছে। জমিদার বাড়িটা এটাকেই দেখানো হয়েছে, জমিদার বাড়ি ছিল। এবং সব থেকে ভালো সিনেমা হয়েছিল এখানে
এটা হচ্ছে মেরাকরম মেরাধরম, যেটাকে নাম দেওয়া হয়েছিল দাবিদার। দাবিদারটাকে পাল্টিয়ে পরবর্তীকালে মেরাকরম মেরাধরম করা হয়, যেটা উত্তম কুমার, ধর্মেন্দ্র, যোগিতাওয়ালি, মৌসুমী চট্টোপাধ্যায় অভিনয় করেছেন। মানে 1978 সাল থেকে 1980 সাল পর্যন্ত শুটিং চলেছিল এই কাঠগোলা বাগানে। 78 সাল থেকে মানে এরা কাঠগোলা বাগানে অনেক সাপের উপদ্রব থাকার দরুন এরা শীতকালটা বেছে নিয়েছিল এই শুটিংটা। যার জন্য এখানে শীতকালে সে মানে 3 বছর ধরে এই শুটিংটা চলেছিল মেরাকরম মেরাধরম। আচ্ছা, এদের তো বংশধরা তো এখনো রয়েছে, আচ্ছা আছে, কলকাতায় আছে, কলকাতা ভবানীপুর এলগিন রোডে থাকেন। আসা যাওয়া করেন এখানে? ওনারা প্রায় আসেন এখানে, প্রায় আসেন এখানে, মানে বছরে প্রায় আসেন, মানে মাসে মাসেই আসেন। মানে যারা শুটিং করতে আসে তারা কি তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের আসেন? সঙ্গে যোগাযোগ ওখানে কলকাতাতেই যোগাযোগ করে এখানে আসেন? হ্যাঁ একদম একদম। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই বিল্ডিংটা চারপাশে দেখতে পাচ্ছেন মার্বেল পাথর, টেবিল, লোহার চেয়ার, যেই চেয়ারগুলো সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি সাপ্লাই করেছিল। 240টা বর্ষাকাল অতিক্রম করেছে, প্রত্যেকটা চেয়ার দেখুন, একটা চেয়ার নষ্ট নেই। লোহার তো, লোহার চেয়ার, কাস্টিং লোহা বলে মরচে পড়ে না, ঢালাই লোহাগুলো সব একই জায়গায় একই রকম ভাবে রয়েছে, একটাকে নড়ানো সরানো হয়নি। নবাব মোবারজুল এখানে আসতেন, বৈঠক করতেন, সুরা পান করতেন, পাশা খেলতেন। লক্ষ্মীপদ সিংহদেবের সঙ্গে নবাবের শর্ত ছিল তাদের জন্য একটা সুন্দর বাগান বাড়ি করে তাদের আমোদ প্রমোদের ব্যবস্থা করতে হবে। এই পুকুরটা দেখুন তার একটা অন্যতম আকর্ষণ। পুকুরের চার কোণে দেখুন 4টে গম্বুজ রাখা আছে। সেই সময় এই গম্বুজগুলোই প্রহরীরা পাহারায় থাকতো। নবাবের জন্য সুন্দরী বাইজিদের নিয়ে আসা হয়েছিল তার মনোরঞ্জনের জন্য। সেই সকল বাইজিদের সঙ্গে নবাব মোবারজুল এই পুকুরে জলকিল করতেন। লক্ষ্মীপদ সিংহ জৈন ছিলেন, জৈনরা মাছ মাংস খান না, তিনি এই পুকুরে অনেক মাছ পুষেছিলেন। অভিজাত সম্প্রদায়ের জৈনরা এখনও পুকুরে মানে তাদের বাড়ির সামনে যদি পুকুর থাকে তারা মাছ পোষেন। এবং লক্ষ্মীপদ সিংহ সেই মাছগুলোকে প্রত্যেকটাকে সোনার নথ করেছিলেন। প্রায় 40 থেকে 50 কেজি সাইজের মাছ হয়েছিল। সেই সময় চিকিৎসা শাস্ত্র উন্নত ছিল না, কোন এক বিশেষ রোগে এই পুকুরের সমস্ত মাছ মারা গেছিল। তাতে লক্ষ্মীপদ সিংহ অত্যন্ত শোক পেয়েছিলেন, যার জন্য সেই মাছগুলো মারা যাওয়ার পর তিনি বাগানবাড়ির কয়েকটি জায়গায় সমাধি দেন। এখানেও রয়েছে মাছের সমাধি, আর সমাধির উপর 2টো করে মাছের মূর্তি তৈরি করে রাখা আছে। মাছের এই মূর্তিটাও তৈরি করেছেন মুর্শিদাবাদের আর এক শিল্পী, তার নাম হচ্ছে মনমথনা দাস। সেই সময় তিনি চুন, ছুরকি, চিটেগুড়, খয়ের, বালি, সাবু এই মশলাটাকে জমিয়ে নরুন দিয়ে কেটে কেটে তৈরি করছেন এই মাছের মূর্তিটা। প্রায় 200 বছরের বেশি বয়স হয়ে গেছে মাছের মূর্তিটা, কিন্তু দেখুন একটু নষ্ট হয়নি, একই রকম রয়েছে। কি অপূর্ব কাজ শিল্পীর। এখানে তো ভেতরে ছবি তোলা অ্যালাউ না, বাইরে থেকেই যে ছবিগুলো শুধু তোলা যাবে, ভেতরে কোনো রকম ছবি তোলা যাবে না। সামনে যে ঘরটা দেখুন, এই ঘরটা ছিল সেই সময়ের বাথরুম, মানে স্নানাগার ছিল। বর্তমানে এই ঘরটাকে অফিস ঘর করা হয়। ডান দিকেরটা, এই বাঁ দিকটা, আর ডান দিকে এই বিশাল রুমটা ছিল ডাইনিং প্লাস কিচেন রুম। লক্ষ্মীপদ সিংহদের গেস্টরা সেই সময় এখানে একসঙ্গে খাওয়া দাওয়া করতো। এটা সংস্কার করে একটা পুলিশ ক্যাম্প করেছে, আর সামনের পোর্শনটা পাঞ্জাবি ধাবাখানা। যেহেতু এটা জৈন প্রপার্টি, তাই এখান থেকে নিরামিষ খাবার এটাকে অফিস করে দেওয়া হয়। এটা অফিস ঘর, হ্যাঁ। এখান থেকে সম্পূর্ণ নিরামিষ খাবার পরিবেশন করা হয়। কাঠগোলা বাগানে ননভেজ খাবার অ্যালাউ নেই। নাগেশ্বর গণেশ বলা হয়। নাগ অর্থাৎ গলায় পৈতের আকারে পেটের উপর সাপের মূর্তি। কেবলমাত্র জৈন সম্প্রদায় এই নাগেশ্বর গণেশকে পুজো করেন। রাজস্থান বা গুজরাটে গেলে নাগেশ্বর গণেশের মূর্তি দেখতে পাবেন। আর দূরে দেখুন এই যে ফাঁকা মঞ্চটা দেখুন, এই সাজটা শুনুন, এই মঞ্চটাই ছিল সেই সময়ের নাচমোহরের ডান্সিং গ্যালারি। লক্ষ্মীপদ সিংহগড় নবাবের 2টো বিনোদন কেন্দ্র তৈরি করেছিলেন। একটা হচ্ছে পুকুরটা, যেটাকে জলকিলির পুকুর বলা হয়, আর এটা ছিল নাচমহল। নাচমহলটা দেখুন বর্তমানে ফাঁকা মঞ্চ দেখছেন, কালারফুল বেলজিয়াম কাঁচ দ্বারা ঘেরা ছিল, পুরোটা একদম গ্লোবের আকার ছিল। উপরে ছিল একদম ফুল ঘেরা, ইয়েগুলো পিলারগুলো রয়েছে এখন, হ্যাঁ গ্লোবের আকার ছিল। নাচমহলের বাইরে ছিল অনেক বেদি, চালটাও তো ছিল, তার মানে চালটা নষ্ট হয়ে গেছে। আমাদের বাইরে ছিল অনেক বেদি, বেদিতে বসে নবাবের গেস্টরা আমোদ প্রমোদ করতেন, বাইজিদের সঙ্গে নাচ গান করতেন। নবাব মোবারকদৌলার জন্য তার মানে 3 জন বাইজিকে নিয়ে আসা ছিল লখনৌ থেকে, যাদের নাম হচ্ছে হীরাবাই, মতিবাই, লক্ষ্মীবাই। সেই সময় হীরাবাই ছিল ভারতের সেরা নর্তকী, অসামান্য সুন্দরী ছিলেন, অ্যাংলো ইন্ডিয়ান ছিলেন হীরাবাই। তার হাইট ছিল 6 ফিট 2 ইঞ্চি, এবং সেই সময় হীরাবাইয়ের ডিমান্ড ছিল 500 স্বর্ণমুদ্রা প্রতি রাত্রি। সেই হীরাবাইয়ের সঙ্গে নবাব মোবারকদৌলা এই নাচমহলে নাচ গান করতেন। নাচমহলের মধ্যে থেকে নবাব মোবারকদৌলা বাইরে সমস্ত গেস্টকে দেখতে পেতেন এবং লক্ষ্য রাখতেন তারা কী করছেন, কিন্তু বাইরের গেস্টরা নবাবকে দেখতে পেতেন না, নবাব ভেতরে কী করছেন। পরবর্তীকালে প্রাকৃতিক দুর্যোগের ফলে এবং মেনটেন্যান্সের অভাবের জন্য সমস্ত বেলজিয়াম কাঁচগুলো নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। এখন এর কোনো পুরনো ছবি নেই না, কিচ্ছু ছবি নেই। ঠিক আছে, চলুন তাহলে আমরা সামনের দিকে এগোই। এটা দিয়ে যাবো, এটা দিয়ে যাবো আমরা। ওই যে বাড়িটা দেখুন, সাদা বাড়িটা হচ্ছে জৈনদের দাদাবাড়ি। দাদাবাড়ি অর্থাৎ
জৈনদের গুরুদেবের আশ্রম ছিল এটা। সেই সময় জৈনদের গুরুদেবরা জৈনদেরকে দীক্ষিত করতেন এখান থেকে। এইটা দাদাবাড়ির মধ্যে জৈনদের গুরুদেবের পায়ের ছাপরা কাছে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে জৈনরা কাঠগোলা বাগানে আসেন। তারা এখানে এসে স্নান করে নতুন পোশাক করে পুজো দেন। জৈনদের কাছে দাদাবাড়িটা অত্যন্ত পবিত্র জায়গা, তারা খুব ভক্তি সহকারে পুজো করেন এখানে। বাঁদিকে ধরুন একটা ভৈরবের মূর্তি, শ্বেত ভৈরব বা রুদ্র ভৈরব বলা হয়। জৈনরা ভৈরবের পুজো করেন, ভৈরবের উপাসনা করেন, তারা কিন্তু শিবের উপাসনা করেন না। আমরা যেমন হিন্দুরা শিবের উপাসনা করি, কিন্তু জৈনরা ভৈরবের উপাসনা করেন। শ্বেত ভৈরব বা রুদ্র ভৈরব বলা হয়। আপনারা যদি উত্তরাখণ্ডে বেড়াতে যান দেখবেন ওখানে ভৈরবের মূর্তি রয়েছে। বজরংবলীর মূর্তিটা শোনা যায় 1962 সালে জমি চাষ করতে করতে বজরংবলীর মূর্তিটা উদ্ধার হয় মাটি থেকে, মাটির তলা থেকে। আচ্ছা। এবং মালিক ছিলেন সেই সময় রাজপথ সিংহগড়, তিনি মূর্তিটাকে উদ্ধার করে এখানে প্রতিষ্ঠা করেছেন। খুব জাগ্রত মূর্তি। হনুমান জয়ন্তী বা মহাবীর জয়ন্তীতে এটাকে খুব ধুমধাম সহকারে পুজো হয়, আর প্রতি মঙ্গলবার এখানে পুজো হয়। আর্কোলজিক্যাল ডিপার্টমেন্টের বিজ্ঞানীরা এটাকে পরীক্ষা করে বলেছেন মূর্তিটা প্রায় 800 বছরের পুরনো। কিসের তৈরি এটা? এখন তো রং আছে কম রঙের। হ্যাঁ, রং তো বোঝা যাবে না, পাথরের। পাথরেরই হয় একদম। এই কালো পাথরের বা কোষ্টি কোনো পাথরের একটা পাথর হবে, কালো পাথর বা কোনো কিছু হবে। এটা পাথরের মূর্তি, কিন্তু তবুও 800 বছর পুরনো ওনারা বলেছেন এই মূর্তিটাকে। এই মূর্তিটা খুব জাগ্রত, সবাই ভক্তি সহকারে এই মূর্তি। জৈনদের 24 জন তীর্থঙ্কর রয়েছে, তাদের মধ্যে 3 জন তীর্থঙ্করের মূর্তি দেখবেন। জৈনদের প্রথম তীর্থঙ্কর আদিনাথ দেব বা ঋষভদেব, তাদের 23 নম্বর তীর্থঙ্কর পরেশনাথ বা পার্শ্বনাথ, এবং জৈনদের শেষ তীর্থঙ্কর মহাবীরের মূর্তি দর্শন করবেন এই জৈন মন্দিরে। এই মন্দিরটাকে বলা হয় আদিনাথ দেবজির মন্দির। কলকাতায় মানিকতলায় রয়েছে পরেশনাথের মন্দির, কিন্তু আমাদের এই কাঠগোলা বাগানের এই জৈন মন্দিরটার নাম আদিনাথ দেবজির মন্দির। ভেতরে ছবি তোলা নিষেধ, তাই ভেতরটা দেখাতে পারছি না, কিন্তু এর বাইরের সৌন্দর্য অপূর্ব। বাইরের মানে অদ্ভুত সুন্দরভাবে সাজানো এই বাগানটা। এখানে 160 ধরনের গোলাপ ফুলের চাষ আছে। শীতকালে আসে প্রচুর ফুল দেখবেন, চতুর্দিকে আছে, বিভিন্ন জায়গায় রয়েছে গোলাপের চাষ। এখানে একজন ভদ্রলোক কলকাতা থেকে আসেন, ওনার নাম হচ্ছে শ্রী প্রভাস ঘোষ। তিনি এই বাগানের মানে পরিচর্যাটা করেন, ফুল তাঁর সৃষ্টি সব। তিনি কাঠগোলা বাগানকে তিনি অনেকটাই মানে রূপান্তর ঘটিয়েছেন সেই প্রভাস ঘোষ। যাক, ধন্যবাদ সুদীপ বাবু, দেখা হবে আবার আপনার সাথে। নিশ্চয়ই নিশ্চয়ই, ভালো থাকবেন। একদম, আপনিও ভালো থাকবেন। এই যে জলের যে জায়গাটা দেখছেন না, এইখানে বোটিং এর ব্যবস্থা ছিল, কিন্তু এখন বোটিংটা নেই। তো যাই হোক, ভবিষ্যতে হয়তো আবার বোটিং হবে। কারো কারো মতে এই কাঠগোলা বাগানবাড়ি পলাশী এবং পলাশী পরবর্তী অনেক ঘটনার সাক্ষী। কেউ কেউ আবার মনে করেন এই প্রাসাদের ভিতরে টেবিলে বসে মীরজাফর জগৎ শেঠ উমিচাঁদের সঙ্গে 2 ইংরেজ রাজপুরুষ উইলিয়াম ওয়াটস ও ওয়ালেসের বৈঠক হয়। আবার এই ধরনের কাহিনীও প্রচলিত আছে যে মীর কাসিম জগৎ শেঠকে সপরিবারে এখানেই হত্যা করেছিলেন। এইরকম বিভিন্ন কাহিনী প্রচলিত আছে বন্ধুরা। যাই হোক, এইসব কল্পকাহিনীর কোনো ঐতিহাসিক সত্যতা বা তথ্যসূত্র পাওয়া যায় না। রায়বাহাদুর লক্ষ্মীপদ সিং দুগার তার এই স্বপ্নপুরীটি গড়ে তুলেছিলেন পরম যত্নে। যদিও আর 5টি নিছক বিলাসযাপনের বাগানবাড়ির সঙ্গে একে তুলনা করলে ভুল হবে। এখানে সুরম্য উদ্যানসজ্জা, মনোরম জলাশয়, দিবাকর ভাস্কর নির্মিত পাশ্চাত্য মূর্তি, অন্দরমহলের রাজকীয় আসবাব, সমস্ত কিছুর ভিতরে সুরুচি আর শিল্পের ছোঁয়া যেন ছড়িয়ে রয়েছে। আদিনাথ মন্দিরের কারুকাজ আমাদের চোখে বিস্ময় জাগায়, যেন শ্বেত পাথরের পবিত্র এক অলংকার। সত্যি বাগানবাড়ি বললে যে পরিচিত ছবি মনে ভেসে ওঠে, তাতে আলাদা মাত্রা যোগ করেছে কাঠগোলার সুন্দর দেবালয়। ভক্তি আর প্রতাপ, বৈভব আর রুচিবোধের আশ্চর্য মেলবন্ধন এই বিশাল প্রাঙ্গণ। এখানে গুপ্তধনের প্রবাদকে ঘিরে সুড়ঙ্গ পথের রহস্য যেমন আছে, তেমনই আছে সবুজ পাতাভরা বনেদি আমবাগান। সেকালের নাচগান মুখর মুক্ত মঞ্চটির ঠিক পাশেই আজও শোনা যায় পাখি ঘরে অবিরাম কলতান। মানুষের সঙ্গীত নেমে গিয়েছে, তবু জেগে রয়েছে বিহঙ্গ, জেগে রয়েছে অপূর্ব প্রকৃতি। জনশ্রুতি যাই বলুক,
কাঠগোলার নির্মাণশৈলী বলে দেয় যে নবাবী ঘরানা নয়, বরং ইন্দো ইউরোপীয় স্থাপত্যের ছাপ ফুটে আছে এর সর্বাঙ্গে। পলাশী ষড়যন্ত্র অথবা যুদ্ধের পরবর্তী ঘটনা পরম্পরার সঙ্গে এই প্রাসাদের যোগসূত্র নিয়ে চর্চা হয়েছে অনেক কিছু। কাঠগোলার রূপকার লক্ষ্মীপদ সিং দুগারের রায়বাহাদুর খেতাবটিও নিঃসন্দেহে ঔপনিবেশিক রাজানুকূল্যেরই প্রতীক। হয়তো সেখান থেকেই এই প্রাসাদের বয়স নির্ণয় স্পষ্টতর হয়ে উঠতে পারে। কাঠগোলা বাগানবাড়ির অবস্থান পশ্চিমমুখী। সামান্য কিছু দূরে ভাগীরথীর জল বইছে দক্ষিণ প্রবাহে। জাফরাগঞ্জ পার হয়ে নবাবী মুর্শিদাবাদকে স্পর্শ করে তার গতিপথ। নদীর মতোই ইতিহাসও থেমে থাকে না, এক এক করে যুগের সূর্যোদয় ঘটে, আবার পূবের আলো ঢলে পড়ে পশ্চিম দিগন্তে। সেই সূর্যাস্তের সোনালি রং প্রতিদিন এসে লাগে কাঠগোলা প্রাসাদের খিলানে অলিন্দে। সিংহদুয়ারে নহবতখানাতে আজ কোনো শব্দ নেই, কিন্তু সত্যিই কি নেই? প্রিয় দর্শক বন্ধু, কান পেতে শুনলে আপনিও অনুভব করতে পারবেন ইতিহাসের সেই বিষণ্ণ সুর, যাকে সময়ের স্রোত মুছে ফেলতে পারে না, মোছা যায় না। আসুন বন্ধুরা, এই আবেগঘন অনুভূতির মধ্য দিয়েই আজকের ভিডিওর ইতি টানা যাক। ভালো থাকবেন সকলে, আবার দেখা হবে অন্য কোথাও, অন্য কোনোখানে। ফিরে যাচ্ছি কাঠগোলা বাগান থেকে। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই।